আমাদের বিষয় হচ্ছে কি টপিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ইলেকট্রন কিভাবে থাকে? পরমাণুর ভিতর কোনো একটা ইলেকট্রন, আমি বললাম যে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তার মধ্যে থেকে আমি সোডিয়ামের 9 নম্বর ইলেকট্রনটাকে খুঁজে পেতে চাই। তাহলে এই 9 নম্বর ইলেকট্রনটাকে খোঁজার জন্য আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এই কয়েকটা বিষয়কে একত্রিত ভাবে বলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এস দ্বারা। তো এখন আমি এই কয়েক প্রকার কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। বৈশিষ্ট্য বলতে আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায় বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়, এটুকুই আর কি। তো প্রথমে আসে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমি বললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল 1। এর অর্থ হচ্ছে কি যে আমার কোনো একটা ইলেকট্রন, n এর মান 1 অর্থ হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে। তাহলে আমি অনেকগুলো শক্তি স্তরের কথা কল্পনা করতে পারি যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ n ইকুয়াল 1 এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, n ইকুয়াল 2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, n ইকুয়াল এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। আমি যদি এখন বলি যে কোনো একটা ইলেকট্রন n ইকুয়াল 10, অর্থাৎ দশম শক্তি স্তরের কথা যদি চিন্তা করি, তখন আমি কি বুঝবো যে আমার কোনো একটা ইলেকট্রন 10তম শক্তি স্তরে আছে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতেছি যে কোনো একটা ইলেকট্রন কত নম্বর অরবিট বা শক্তি স্তরে আছে, সেটা আমরা জানতে পারবো কিসের মাধ্যমে? প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তো এই যে শেল গুলাকে, প্রথম শক্তি স্তরকে আবার কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা, তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা, এভাবে প্রকাশ করা হয়। তাহলে আমি বললাম যে n ইকুয়াল 1, n ইকুয়াল 2, n ইকুয়াল 3 এভাবে হইতে পারে। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তো আমরা জানলাম, এখন আসি হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করতেছি কি দ্বারা? সেটা হচ্ছে এল দ্বারা। n এর মান যদি 1 হয়, এল এর মান হবে হচ্ছে 0। n এর মান যদি হয় 2, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1। n এর মান যদি 3 হয়, এল এর মান হবে 0, 1, 2। ব্যাপারটা আসলে কিরকম, যে এল এর মানটা হবে 0 হতে n-1 পর্যন্ত। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 হতে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম। আমি যদি বলি n ইকুয়াল 6, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? 6। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, 1, 2, 3, 4, 5। মানে 0 থেকে ওই প্রধান শক্তিস্তর থেকে 1 কম। যদি বলি n এর মান 4, তাহলে হচ্ছে l এর মান কত হবে? 0, 1, 2। তাহলে এখন আমার হচ্ছে কথা যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝতেছি? প্রধান শক্তি স্তরের সরি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান n ইকুয়াল 1, অর্থাৎ এটা প্রথম শক্তি স্তরের জন্য l এর মান পাচ্ছি কত আমি? 0। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে s অরবিটাল। যে এল এর মান যখন 0 হবে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে কি এস অরবিটাল। অর্থাৎ আমরা বলতে পারি যে এল এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে অরবিটালটার প্রকৃতি হচ্ছে কি এস প্রকৃতি। যখন এন এর মান 2 হবে, তখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি কি 0 আর 1, অর্থাৎ দুই প্রকৃতির অরবিটাল পাচ্ছি। এটা হচ্ছে এস অরবিটাল, আর 0 এর জন্য এস, আর 1 এর জন্য হচ্ছে কি পি অরবিটাল। যখন আমরা এর মান এল এর মান পাচ্ছি কত? 0, 1, 2। অর্থাৎ 0 এর জন্য হচ্ছে এস, পি এর 1 এর জন্য হচ্ছে পি, 2 এর জন্য হচ্ছে ডি। যদি এন এর মান হয়তো 4, তখন আমরা কি পাইতাম? এল এর মান পাইতাম 0, 1, 2, 3। তখন আমাদের অরবিটালটার প্রকৃতি কি হইতো? এখানে আমাদের কয় ধরনের? 4 ধরনের অরবিটাল আছে, আর প্রকৃতি হচ্ছে 4টা। যে একটা হচ্ছে এস প্রকৃতির, ডি প্রকৃতির, এস প্রকৃতির।
তাহলে আমি যদি এখন একটু সামারি করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে যে কোনো একটা ইলেকট্রন কত নম্বর অরবিট বা শক্তি স্তরে আছে সেটা আমরা বুঝতে পারতেছি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতেছি কি যে ওই শক্তি স্তরের কোন অরবিটালে আছে, ওই শক্তি স্তরের কোন অরবিটালে আছে, অর্থাৎ এস অরবিটালে আছে না পি অরবিটালে আছে না ডি অরবিটালে আছে না এফ অরবিটালে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু সবসময় কি প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। যে আবার এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে এল এর মানের উপর কিন্তু এন এর মানের উপর এল এর মানটা সবসময় ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন আসি যে টু ডি সম্ভব কিনা, টু ডি সম্ভব কি না, টু ডি সম্ভব কিনা। তাহলে এই টু ডি এর ক্ষেত্রে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা শক্তি স্তর সংখ্যা, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি অরবিটাল সংখ্যা। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এন এর মান কত, টু। এন এর মান যদি টু হয়, এন এর মান যদি টু হয় তাহলে এল এর মান কত হবে, জিরো আর ওয়ান। এল এর মান যদি জিরো হয় তার জন্য আমরা কি অরবিটাল পাই, এস অরবিটাল পাই। এল এর মান যদি ওয়ান হয় তার জন্য আমরা কি পাই, পি অরবিটাল পাই। তাহলে এখানে কি আমি ডি অরবিটালের কোনো স্কোপ দেখতেছি, না, ডি অরবিটালের কোনো স্কোপ দেখতেছি না। তার জন্য কি টু ডি সম্ভব না। যেহেতু ডি অরবিটালের এখানে কোনো স্কোপ নাই সেজন্য হচ্ছে কি টু ডি সম্ভব না। একইভাবে আমরা যদি কথা বলি যে থ্রি ডি, থ্রি ডি সম্ভব কি না, তাহলে এখানে এন এর মান হচ্ছে কত, থ্রি। তাহলে এল এর মান কত হবে, জিরো, ওয়ান, টু। তাহলে এল এর মান যদি জিরো হয় তাহলে সেটা সেই অরবিটালের প্রকৃতি হচ্ছে কত, এস প্রকৃতির। যদি ওয়ান হয় সেটা পি প্রকৃতির। যদি টু হয় তাহলে সেটা হচ্ছে কি ডি প্রকৃতির। তার মানে এখানে থ্রি ডি তে ডি অরবিটালের কি প্রকৃতি খুঁজে পাওয়া যাচ্ছে। তার জন্য কি থ্রি ডি সম্ভব আর টু ডি সম্ভব না। তো এইটা আমরা শর্টকাটে নির্বাচন করতে পারি যে কোনো একটা অরবিটাল সম্ভব কি না। সেটা আমরা বুঝবো কিভাবে, যে এন এর মান অবশ্যই এল অপেক্ষা বড় হবে। এন এর মান যদি এল অপেক্ষা বড় হয় তাহলে আমাদের সেই অরবিটালটা হওয়া সম্ভব। সাপোজ এই যে এখান থেকে আমরা যদি এটাই খেয়াল করি যে টু ডি, টু ডি এর ক্ষেত্রে যে এন এর মান এখানে টু, এল এর মান হচ্ছে কত, যেহেতু এস ই ডি, জিরো ওয়ান টু, ডি এর মান হচ্ছে টু। তাহলে টু কি টু এর চেয়ে বড় না, কথাটা ভুল। তাহলে এটা যেহেতু কন্ডিশন মানতেছে না তাহলে এটা কি অসম্ভব। এক কথায় যদি এন এর মান এল অপেক্ষা বড় হয় তাহলে অরবিটালটা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। একইভাবে যদি আমি ফোর এফ এর কথা চিন্তা করি, ফোর এফ, ফোর এফ, তাহলে এখানে এন এর মান হচ্ছে ফোর, আর এফ যেহেতু এফ এর মান কত, জিরো, ওয়ান, টু, থ্রি, তাহলে এল এর মান হচ্ছে কত, থ্রি। তাহলে চার হচ্ছে তিনের থেকে বড়, চার হচ্ছে কত, তিনের থেকে বড়, কথা ঠিক। তাহলে হচ্ছে কি ফোর এফ সম্ভব। আচ্ছা, আমরা আসি কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য। আমি প্রথমে ধরে নিচ্ছি যে এন এর মান যদি থ্রি হয়, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত, থ্রি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান আমি কি পাবো, জিরো, ওয়ান, টু, এই তিনটা পাবো। আচ্ছা, তাহলে এখন আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কত হবে। এটার ক্ষেত্রে সাপোজ আমি যদি ধরি যে এল এর মান হচ্ছে ওয়ান, আমি ধরে নিলাম যে এল এর মান হচ্ছে ওয়ান, তাহলে এম এর মান হবে প্লাস ওয়ান, জিরো, মাইনাস ওয়ান। ব্যাপারটা কেমন, এই মান হবে মাইনাস এর জিরো থেকে প্লাস এল, অর্থাৎ মাইনাস থেকে প্লাস এল। এম এর মানটা হবে মাইনাস এল থেকে প্লাস এল। অর্থাৎ এখন যদি এল এর মান যদি জিরো দেওয়া হয় তাহলে এম মান মান কত হবে, মাইনাস জিরো তার কি প্লাস জিরো। তাহলে তাহলে এখন জিরো তো মাইনাস জিরো আর প্লাস জিরো এটা সম্ভব। তাহলে জিরোর জন্য শুধুমাত্র কি হবে, জিরো হবে। কি হবে, প্লাস ওয়ান, জিরো,
-1, 2 এর জন্য করি +1 0 -1 -2। তাহলে এল এর মানের জন্য আমরা এগুলা পাইলাম। তাহলে এল এর মানটা কি ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে, সরি, এম এর মানটা কি ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে। এম এর মানটা ইন্ডিকেট করতেছে যে 3 নম্বর শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে, মানে এরকম। যখন আমরা এল এর মান দেখলাম তখন অরবিটালটা কি ছিল, যখন এটা ছিল জন্য তখন আমরা এম এর ভ্যালু কয়টা পাইছি, তাহলে ইকুয়াল যদি 0 হয় তাহলে সেটা কি হচ্ছে এস অরবিটাল। যেহেতু এস এর জন্য এম এর ভ্যালু পাইছি কয়টা, একটা, তাহলে এস অরবিটাল গঠিত হবে। তারপরে 1, যদি এল এর মান 1 হয় তাহলে সেই অরবিটালটার প্রকৃতি হচ্ছে প্রকৃতির, আর এল এর মান 1 তখন এম এর মান পাইছি কয়টা, 3 ভ্যালু পাইছি। তাহলে আমরা বলতে পারি এল এর মান যখন 1 তখন অরবিটাল এস, সরি, পি প্রকৃতির। আর যেহেতু এল এর মান হচ্ছে 1 এর জন্য এম এর মান কয়টা পাইছি, 3টা। তাহলে কি অরবিটালটা নিয়ে গঠিত, যাকে আমরা বলি যে এক্স ওয়াই জেড, যার একটা ঘরের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস। তারপরে আমাদের যখন এল এর মান 2 তখন সেটা আমাদের কি ছিল, ডি অরবিটাল ছিল। তাহলে এই ডি অরবিটালের জন্য আমরা এম এর মান পাচ্ছি 5টা ভ্যালু পাচ্ছি। তাহলে এল এর মান যখন 2 তখন সেই অরবিটালটা হবে কি ডি প্রকৃতির, আর যার বক্স সংখ্যা হবে কত, অরবিটাল 5টা বক্স নিয়ে গঠিত, যার একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর ঘটে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রকাশ করতেছে কি, যে এই শক্তিতে মোট কতগুলা অরবিটাল, যে মোট অরবিটাল থাকে। এখন আসি আমাদের হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে জাস্ট খালি ইলেকট্রনের ঘূর্ণনটা নির্দেশ করবে। ঠিক আছে, যে ইলেকট্রনটা কোন দিকে করতেছে, এটার মান হবে হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। একটা অরবিটালে যদি আমাদের, একটা অরবিটালে আমাদের কয়টা, সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। একটা হচ্ছে উপরমুখী আর একটা হচ্ছে কি নিচমুখী। আমরা এইটাকে যদি উপরমুখী হয় তাহলে ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী সেটাকে বলবো প্লাস হাফ, আর যদি নিচমুখী হয় তখন সেটাকে আমরা ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী বলবো কি মাইনাস হাফ। যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় কি করবে, ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যাটাই প্রকাশ করবে। যদি এটা উপরমুখী হয় তখন সেটাকে বলবো প্লাস হাফ, যদি নিচমুখী হয় তখন সেটা হবে কি মাইনাস হাফ। আমি যদি এখন 4টা কোয়ান্টাম সংখ্যার একটু সামারি করি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝতেছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতেছি যে কোন একটা ইলেকট্রন কত নম্বর শক্তি স্তরে আছে, সেটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি যে ওই শক্তি স্তরের কোন কোন অরবিটাল আছে, ওই শক্তি স্তরের কোন কোন অরবিটাল আছে তা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারতেছি কি যে ওই শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল সংখ্যা আছে, ওই শক্তি স্তরে মোট কতগুলো অরবিটাল সংখ্যা আছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যাটা আমরা বুঝতে পারবো, যে এটা কি ঘড়ির কাঁটার দিকে রোটেট করতেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতেছে। এইটুকু হচ্ছে কি আমাদের কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য বা বলতে কি বোঝায়। তাইলে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং 4টা কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য গুলা বুঝতে পারলাম। তাহলে এখন যদি আমার সাপোজ যে এই যে এস অরবিটাল, আমাদের যেটা ছিল যে এন এর মান যখন পাইছিলাম
একটু খেয়াল করো সবাই, যে যখন এন এর মান হচ্ছে 3, তখন এল এর মান হলো কত, 0 1 2 এরকম হলো। তখন এম এর মান আমরা কি পাচ্ছিলাম, 0 +1 0 -1 +2 +1 0 -1 -2। তখন আমরা কি পাইছিলাম, যে এন এর মানের উপর নির্ভর করতেছে কিসের মান, এল এর মান, আবার এল এর মানের উপর নির্ভর করতেছে কিসের মান, এম এর মান। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, সরি, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, আবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এই জিনিসটুকু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো যে এই যে অরবিটাল গুলা, একটা ছিল কি এস অরবিটাল, একটা ছিল কি পি অরবিটাল, এটা ডি অরবিটাল, আর একটা হচ্ছে কি এফ অরবিটাল। এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, আর এফ অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস দা এর অর্থ হচ্ছে কি এল এর ভ্যালু হচ্ছে কত, 0। এস অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 0। পি অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 1। ডি অর্থ এল এর ভ্যালু হচ্ছে 2। এফ অর্থ এল এর ভ্যালু হচ্ছে কত, 3। একটু আগে আমরা দেখছিলাম যে এস এর জন্য ব্লক ছিল কত, একটা ঘর। পি এর জন্য ঘর সংখ্যা ছিল কত, 3টা। ডি এর জন্য ঘর সংখ্যা ছিল হচ্ছে কত, 5টা। তাহলে জাস্ট আমরা এখন এই এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তার জন্য আমরা যদি একটি সূত্রের সাথে চিন্তা করি, যে এস এর ইলেকট্রন সংখ্যা, আমরা যদি এই সূত্রটা নেই 2 × 12 + 1, 2 × 12 + 1, তাহলে এখানে এস অরবিটালের জন্য 2 × 2 গুণন এল এর মান হচ্ছে কত, 0 প্লাস হচ্ছে 1, তাহলে এখান থেকে পাচ্ছি 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, 2টা। কারণ যেহেতু এস অরবিটালের ঘর সংখ্যা কত, একটা, আর একটা ঘরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন আমি যদি পি এর কথা চিন্তা করি, পি এর ইলেকট্রন সংখ্যা, পি এর ইলেকট্রন সংখ্যা, তাহলে সূত্র যেটা আমাদের আছে 2 × 12 + 1, 2 × 12 + 1। পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত, 1, তাহলে 2 2 গুণন 1 + 1, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কত, 6। তাহলে আমরা জানি যে পি অরবিটালে ঘর সংখ্যা হচ্ছে কত, ব্লক কত, 3টা। তাহলে প্রতি ঘরে আমরা তো আগেই শিখছি যে 2টা, তাহলে এখানে 3টা ঘরে কয়টা ইলেকট্রন হবে, 6টা। সেম ভাবে ডি এফ অরবিটালে বের করা যাবে না? এটুকু হচ্ছে আমাদের কাজ, যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, বা পি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে কত, এফ অরবিটালে কত, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন একটা কোশ্চেন সলিউশন করব, হচ্ছে কি চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল, চতুর্থ শক্তি স্তরে মোট কতগুলা অরবিটাল আছে, আর হচ্ছে কি মোট কতগুলা ইলেকট্রন আছে, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা জানি যে চতুর্থ শক্তি স্তর মানে n ইকুয়াল হচ্ছে 4, তাহলে n ইকুয়াল যদি 4 হয়, তাহলে l এর মানটা কত হবে, 0 1 2 3। কারণ আমরা জানি কি যে n এর l এর মানটা হবে কত, 0 হতে n-1। আচ্ছা, তাহলে l এর মান যদি এটা পাই, তাহলে m এর মান কত হবে, l এর জন্য হচ্ছে l এর মান যদি 0 হয়, তাহলে m এর মানও কি হবে, সেম 0, কারণ পজিটিভ 0 আর নেগেটিভ 0 তো একই কথা। আচ্ছা, l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান হবে কত, +1 0 -1, কারণ m হচ্ছে কত, 0 প্লাস মাইনাস l, 0 হতে প্লাস মাইনাস l, এক কথায়। তাহলে l এর মান যদি 2 হয়, তাহলে m এর মান কত হবে, +2 +1 0 -1 -2। তাহলে 3 l এর মান যদি 3 হয়, তাহলে m এর মান কত হবে, +3 +2 +1 0 -1 -2 -3। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি মোট অরবিটাল সংখ্যার মোট কতগুলা ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে দেখতেছি এল এর মান যখন 0,
তাহলে তখন এম এর ভ্যালু কত পাইছিলাম? 1। তাহলে আমরা লিখলাম যে এখানে অরবিটাল আছে কত? একটা। যখন এল এর মান হচ্ছে 1, তখন এম এর মান পাইছিলাম কত? 3টা। মানে এখানে এল এর মান 1 এর জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 3টা। এল এর মান যখন 2, তখন এম এর মান পাইছিলাম কত? 5টা। যখন এল এর মান হচ্ছে 3, তখন এম এর মান পাইছিলাম কত? এখানে 3 3 6 একে 7। তাহলে এই টোটাল গুলাই হচ্ছে কত? 4 নম্বর শক্তি স্তরের মোট গুলা অরবিটাল। তাহলে এগুলো আমি যদি যোগ করি, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসতেছে 4 5 9 16। তাহলে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 16টা। তাহলে এখানে অরবিটালের প্রকৃতি যদি আমি জানি যে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, আর এফ অরবিটাল আছে। তাহলে এখন মোট ইলেকট্রন সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে এস অরবিটালের ব্লক কত? একটা। পি অরবিটালের ঘর সংখ্যা 3টা। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 4s। এটা হচ্ছে কত? 4p। তারপরে ডি অরবিটাল আছে, তাহলে ডি অরবিটালের সংখ্যা আমাদের কত? 5টা। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 4d। আর আরেকটা কি আছে আমাদের? এফ। এফ এর ঘর সংখ্যা কত? 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে আমাদের ফোরে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? টোটাল অরবিটাল। এই হচ্ছে আমার কত? টোটাল 16টা অরবিটাল। তাহলে এখন আমাদের কি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে? আমরা জানি যে একটা বক্সে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে ঘর আছে কতটা? 16টা। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কত? 16 গুণন 2, 32। তাহলে আমাদের যেটা আসলো, এখান থেকে আমরা বলতে পারি না যে অরবিটাল সংখ্যা আমাদের কত আসছে? 16। আর ইলেকট্রন সংখ্যা আসছে কত? 32। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে এন এর ভ্যালু অরবিটাল আসছে কত? 16। তাহলে এটা হোল স্কয়ার না? তাহলে অর্বিটাল সংখ্যা সবসময় কি হবে? এন স্কয়ার। আর ইলেকট্রন হবে 2 গুণন তো এন স্কয়ার। যে একটা হচ্ছে এনএল এমএস এর মধ্যে সম্পর্ক দেখাও। লাস্ট মানে আমরা যেটা শিখলাম যে এনএল এর মান দিয়ে এল, তারপরে এম এর মান বের করা, এটা দেখালেই হবে যে এনএল এমএস এর মধ্যে। আর আরেকটা দেখাইতে হবে কি? দেখা যে অরবিটাল ইকুয়াল কি? অরবিট হোল স্কয়ার। এই কোশ্চেনটা দেখতে হবে। তাহলে এই যে হচ্ছে কি হোমওয়ার্ক, মানে এই দুইটা পড়তে হবে। এখন আমরা পড়বো অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট আর হচ্ছে কি অরবিটাল। আমরা এখন পড়বো হচ্ছে কি অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো অরবিট বলতে আমরা কি বুঝি? যে শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি? উপশক্তি স্তর। তো অরবিট বলতে অরবিটের ডেফিনেশনটা এরকম যে নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকবে সেটাই হচ্ছে কি অরবিট বা শক্তি স্তর। নিউক্লিয়াসের চারপাশে যে পথে ইলেকট্রন সমূহ পরিভ্রমণ করে বা ভ্রমণ করে সেটাই হচ্ছে আমাদের কি অরবিট বা শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি? নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাটা বেশি থাকে সেটা হচ্ছে কি অরবিটাল। এক কথায় যে অরবিটের মধ্যে অরবিটাল গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে সবসময়। যে অরবিটের মধ্যে অরবিটাল গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে থাকে। তে অরবিটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কক্ষপথসমূহকে কি কে, এল, এম, এন এগুলা দ্বারা প্রকাশ করা হয়। উপকক্ষপথ সমূহকে মানে অরবিটাল সমূহকে প্রকাশ করা হয় কি দ্বারা? এস, পি, ডি, এফ দ্বারা। তো অরবিট সবসময় হচ্ছে কি গোলাকার। অরবিট হচ্ছে কি গোলাকার। আর অরবিটাল হচ্ছে কি বৃত্তাকার। এস অরবিটাল যেরকম বৃত্তাকার, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, ডি হচ্ছে কি ডাবল ডাম্বেল, এগুলো আর কি। আচ্ছা, তাইলে আমরা কি জানি যে অরবিট বা শক্তি স্তরে একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? 2n স্কয়ার। একটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 2n স্কয়ার।
আর হচ্ছে অরবিটাল, একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। একটু আগে আমরা যেটা দেখে আসলাম যে একটা অরবিটালে সর্বোচ্চ হচ্ছে কত? দুইটা ইলেকট্রন থাকে করবো, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানি যে প্রতিটা মৌলে যে ইলেকট্রন আছে, প্রতিটা মৌলে কি আছে? ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রন গুলাকে বিন্যাস করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়ে গেছে। যেরকম বিজ্ঞানী বোর বলে গেছে যে ইলেকট্রন সমূহ কি সবসময় নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই ইলেকট্রন সমূহ সবসময় কি নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথ সমূহকে কি বলতেছি? আমরা বলতেছি শেল, মানে হচ্ছে কি অরবিট। আচ্ছা, তো এই অরবিটের ভিতরে আবার আছে কি অরবিটাল, যেগুলো সবসময় কি অরবিটকে কেন্দ্র করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতেছে। তো ইলেকট্রন বিন্যাস বলতে আমরা হচ্ছে কি ইলেকট্রনকে কিভাবে সাজানো যায়, ইলেকট্রন বিন্যাস বলতে ইলেকট্রনকে কিভাবে সাজানো যায় সেটাই। অর্থাৎ প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, বা তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, বা আবার প্রথম শক্তি স্তরের মধ্যে এস সাব অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, বা পি সাব অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে, বা ডি সাব অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন আছে। এইগুলাই মূলত হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। এইগুলাকে একটা পদ্ধতিতে সাজানোই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা হচ্ছে একটা অদ্ভুত ধরনের বিল্ডিং এর কথা চিন্তা করতে পারি। যে সাপোজ আমাদের কাছে একটা বিল্ডিং আছে 4 তলা, অদ্ভুত ধরনের বিল্ডিং, যার নিচতলায় হচ্ছে একটা রুম, সরি, এটা হচ্ছে নিচতলা, এটা হচ্ছে দোতলা, এটা তৃতীয় তলা, এটা চতুর্থ তলা। এটা নিচতলায় হচ্ছে একটা রুম, দ্বিতীয় তলায় হচ্ছে দুইটা রুম, তৃতীয় তলায় হচ্ছে তিনটা রুম, আর চতুর্থ তলায় হচ্ছে 4টা রুম। এই হচ্ছে আমাদের বিল্ডিং এর স্ট্রাকচার। তো এখন একটা বিল্ডিং এ তো অনেক ধরনের রুম থাকে, যেরকম ড্রয়িং রুম, কিচেন রুম, বেডরুম। তাহলে রুম গুলোকে কি নামকরণ করতে হবে। তো সাপোজ আমি ধরে নিলাম যে এই বিল্ডিং এর 4 প্রকৃতির রুম আছে। একটা হচ্ছে এস, পি, বি, এফ। এই 4 ধরনের রুম আছে। এই নিচতলার এই রুমটার নাম, এটার নাম দিলাম হচ্ছে এস। যেহেতু এটা নিচতলার, তাহলে এটার সামনে দিয়ে দিলাম 1, মানে 1। দোতলার এটা হচ্ছে কত? এস রুম, এটা হচ্ছে পি রুম। যেহেতু এটা দ্বিতীয় তলা, তাহলে সামনে 2 দিয়ে দিলাম। তৃতীয় তলার ক্ষেত্রে এস, পি, ডি। যেহেতু তৃতীয় তলা, তাহলে সামনে হচ্ছে 3 দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি এস, পি, ডি, এফ। চতুর্থ তলায় 4টা রুম আছে, তাহলে এইগুলা যেহেতু 4 তলা, সামনে 4 দিয়ে দিলাম। আচ্ছা, এই হইলো ব্যাপার। তাহলে এই যে প্রতিটা রুম, তাহলে প্রতিটা রুমের কি অনেকগুলা রুম, বিভিন্ন ধরনের রুম। এই রুম গুলার হচ্ছে ক্যাপাসিটিও কি বিভিন্ন রকম। এই রুম গুলার হচ্ছে কি ক্যাপাসিটিও বিভিন্ন রকম। তাহলে আমরা যেটা জানি যে এস অরবিটালে, আমরা এখন একটু ইলেকট্রনের কথাই চিন্তা করি যে সবসময় রুমে থাকবো না ইলেকট্রনের ক্ষেত্রে। আর ধরে নিলাম যে এস অরবিটালে হচ্ছে থাকতে পারে 2 জন, পিতে থাকতে পারে 6 জন, বিতে থাকতে পারে 10 জন, আর এতে থাকতে পারে হচ্ছে কত? 14 জন। এ হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি। তো এইটাকে, এই বিল্ডিংটাকে জাস্ট এখন আমি যদি ওই শক্তি স্তরের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের কি প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের কি প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর। আমরা যেটা জানি যে প্রথম শক্তি স্তরে অরবিটাল থাকে কত? এ প্রকৃতির, মানে শুধুমাত্র একটা অরবিটাল থাকে। দ্বিতীয় শক্তি স্তরে কত? দুইটা অরবিটাল থাকে। তৃতীয় শক্তি স্তরে কত? তিনটা, এস, পি, ডি, এই তিনটা অরবিটাল থাকে। চতুর্থ শক্তি স্তরে কত? এস, পি, টি, এফ, এই 4টা অরবিটাল থাকে। তো এখন আমার কথা হচ্ছে যে কোন একটা মৌলের ভিতর আমি একটা ইলেকট্রনকে রাখতে চাচ্ছি, কোন একটা মৌলের ভিতর আমি একটা ইলেকট্রনকে রাখতে চাচ্ছি, বা এই বিল্ডিং এ আমি একজন মানুষকে রাখতে চাচ্ছি। তাহলে সে কি নিচতলা দিয়ে আসবে, এবং নিচতলা দিয়ে আসেই একটা রুম পাচ্ছে, এবং সেখানে ক্যাপাসিটি হচ্ছে কত? 2 জন মানুষ থাকতে পারে। তাহলে সে যেহেতু একজন, তাহলে একজন এখানে কি আরামসে থাকতে পারবে। তাহলে আমরা যেটা বলতে পারলাম যে 1s, এখানে কয়জন? একজন মানুষ আছে।
অর্থাৎ একটা ইলেকট্রন আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তাতে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে কত, একটা। এখন যদি আমাদের এই বিল্ডিং এই ইয়েতে দুইটা ইলেকট্রন আছে, তাহলে যেহেতু এস এর ক্যাপাসিটি হচ্ছে কত, 2, তাহলে এখানে দুইজন থাকতে পারবে, তাহলে 1s2। তাহলে এটা হচ্ছে আমাদের কত, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমাদের কি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমাদের তিনটা ইলেকট্রন আছে, তাহলে আমাদের যেটা ব্যাপার, যে এই এসে কয়জন থাকতে পারবে, দুইজন থাকতে পারবে। এসে হচ্ছে কত, দুইজন থাকতে পারবে। তাহলে আর একজনকে কোথায়, এখানে তো থাকার জায়গা নাই, তাহলে তার কোথায় যেতে হবে, উপরের তলায়। এখন উপরের তলায় হচ্ছে কত, আমাদের দুইটা রুম আছে, একটা হচ্ছে 2s রুম আর একটা হচ্ছে কত, 2p রুম। তাহলে এই দুইটা রুমের মধ্যে সে কোনটা রুমে যাবে, এই দুইটা রুমের মধ্যে সে কোন রুমে যাবে। এই জন্য একটা নিয়ম আছে, হচ্ছে কি আউবাউ নিয়ম, আউবাউ নিয়ম, যেটা হচ্ছে কি জার্মান ওয়ার্ড থেকে আসছে, যার অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ, বিল্ডিং আপ। বিল্ডিং আপ কথাটার অর্থ হচ্ছে যে ইলেকট্রন সমূহ প্রথমে কি করবে, কম শক্তির ঘরগুলা পূরণ করবে, তারপরে পর্যায়ক্রমে কি বেশি শক্তির ঘরে যাবে। অর্থাৎ যে ঘরের ক্যাপাসিটি কম ইলেকট্রন সেগুলাতে আগে যাবে, তারপরে কি পর্যায়ক্রমে যে ঘর ক্যাপাসিটি বেশি সেখানে যাবে। এক কথায় আমরা বলতে চাই যে এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে কি শক্তির ব্যাপার। যে শক্তি বলতে কি যাচ্ছে, শক্তি হচ্ছে যা এন প্লাস এল এর মান কম, তার শক্তি কম এবং ইলেকট্রন সেটাতে আগে প্রবেশ করবে। এখানে ব্যাপার হচ্ছে কি এন প্লাস এল, এন হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যার মান, আর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তারপর আমরা যদি কোনো একটা অর্বিটাল চিন্তা করি, এই যে এখানে 2s আর 2s অরবিটাল আর 2p দুইটার ক্ষেত্রে আমি যদি এখন শক্তি নির্ণয় করতে চাই, তাহলে এখানে এর মান হচ্ছে তো 2, দ্বিতীয় শক্তি স্তর। আর যেহেতু এস অরবিটাল, তাহলে কি এল এর মান হচ্ছে 0, তাহলে প্লাস এর মান কত, 2 প্লাস 0, 2। আর এদিকে 2 এর কথা যদি এন এর মান হচ্ছে এখানে কত, 2 অরবিটাল কত, 1। যেটা আমরা এন প্লাস এল এর কত হচ্ছে 2 প্লাস 1, তার মানে হচ্ছে কত, 3। তাহলে আমরা যেটা বললাম আহ্বান নিয়ম অনুসারে, আর এন প্লাস এল এর কম, তার শক্তি হচ্ছে কি বেশি, ইলেকট্রন আগে তাতে প্রবেশ করবে। সরি, যার এন প্লাস এর মান কম তার শক্তি কম এবং ইলেকট্রন সেটাতে কি করে আগে প্রবেশ করবে। তাহলে এখানে ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে কত, 2, আর 2p এর ক্ষেত্রে কত, 3। তাহলে 2s এর ভ্যালু কম, তাহলে এর শক্তি কম, তাহলে ইলেকট্রন কোনটাতে, 2s এ আগে প্রবেশ করবে। তাহলে এখন যদি এই বা এই ক্ষেত্রে তিনটা ইলেকট্রন আসছে, তাহলে 1 এ আসবে দুইটা, তারপরে আমার কোনটাতে যাবে, 2s, 2s 1, সেটা হচ্ছে কত, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন এই যে অনেকগুলো আছে যে এখন, তারপরে আসো তৃতীয় আবার 3 নম্বর শক্তি, তারপরে কি 4 শক্তি, এইগুলাতে কোনটা পারে, কোনটাতে ইলেকট্রন যাবে, সেটা বের করার জন্য আমরা যদি একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করি, তাহলে সব থেকে আমাদের সুবিধা হবে। মানে তাহলে আমাদের প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর, এটা হচ্ছে কি পঞ্চম শক্তি স্তর। তাহলে আমি যদি সাপোজ এইখানে চোখ রাখি, এইখানে যদি চোখ রাখি, তাহলে আড়াআড়ি ভাবে আমি কোনটা দেখবো, প্রথমে এইটা দেখতে পারবো, তারপরে কোনটা দেখতে পারবো, এইটা দেখতে পারবো, তারপরে এইভাবে এইভাবে দেখতে পারবো,
তাহলে এখানে যদি আমি চোখ রাখি আর আমি যদি দেখতে চাই, তাহলে এখান থেকে আমি কি দেখতে পারবো? এই প্রথমে এটা দেখতে পারবো, পরে তারপরে এটা, তারপরে এটা, তারপরে এই, এই হচ্ছে আমাদের কি ক্রম। যদি আমি সাজায় লিখছি, তাহলে যেটা ব্যবহার হবে এরকম এটা চলতেই থাকবে। এই আমাদের ইলেকট্রন বিন্যাস করার হচ্ছে বেস কোর্স। এর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমি যদি কোনো কিছুই না জানি, সাপোজ জানি যে এস অরবিটালে দুইটা ইলেকট্রন অরবিটাল থাকে ছয়টা, বিতে থাকে বিতে থাকে হচ্ছে 10টা, আর এ থাকে হচ্ছে কত 14টা ইলেকট্রন। যদি আমি তোমাকে এই জানি, তো আমি সকল ইলেকট্রন বিন্যাসই করতে পারবো। যে এটা হচ্ছে আমাদের শক্তির ক্রম। এর থেকে এর শক্তি কম, এর থেকে এর শক্তি কম, এর থেকে এর শক্তি কম। আমাকে যদি কোনো দিয়ে দেয় এলোমেলো ভাবে, যে সাপোজ 3D, 4P, তারপরে হচ্ছে 6P, 3S, এগুলাকে শক্তির ক্রম অনুসারে সাজাও, বা কম শক্তি অনুসারে সাজাও, বা বেশি শক্তি অনুসারে সাজাও, তাহলে এগুলা পারা যাবে না। এগুলো আমরা নির্ণয় করব কিভাবে? যে যার n+l এর মান কম তার শক্তি কম, যার n+l এর মান বেশি তার শক্তি বেশি। জাস্ট এইভাবে হিসাব করে বসাই দিব যে কার শক্তি কম আর কার শক্তি হচ্ছে বেশি। আচ্ছা, তারপরে আবার যদি আমাদের আসে যে এরকম, তাহলে এখন আমরা কি ইলেকট্রন বিন্যাস গুলা শিখি, ঠিক আছে? তাহলে যেটা জানছিলাম, এটা হচ্ছে আমাদের কি বেসিক সেই রুলসটা বা নিয়ম অনুসারে। আর হচ্ছে আমরা যেটা জানি যে এস অরবিটালে থাকে 2টা, পি অরবিটালে থাকে হচ্ছে 6টা, ডি তে থাকে হচ্ছে 10টা, আর এফ অরবিটালে থাকে হচ্ছে কত 14টা ইলেকট্রন। তাহলে এখন আমরা কি যে কোনো মৌলের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, সাপোজ হচ্ছে আমি ক্লোরিন, ক্লোরিনের কত ইলেকট্রন সংখ্যা হচ্ছে, মানে পারমাণবিক সংখ্যা 9, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 9। তাহলে আমি কি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। তাহলে যেটা আমাদের ধারাবাহিক সূত্র সেটা আমি প্রথমে বসাবো, এইটুকুর মধ্যে হয়ে যাবে। আমরা যেটা জানি যে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, পি তে থাকে কত 6টা ইলেকট্রন, ডি তে থাকে 10টা। তাহলে আমাদের প্রথম যে এস আছে 1s, সেটাতে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। সেটাতে কয়টা? 2টা ইলেকট্রন দিলাম। তারপরে যেটা 2s, এটাতেও যেহেতু এস, তাহলে ধারণ ক্ষমতা হচ্ছে কত 2 দিয়ে দিলাম সর্বোচ্চ। তাহলে আমাদের টোটাল হয়েছে কত? 2 2 4। তাহলে ফ্লোরিনের মোট ইলেকট্রন সংখ্যা কত 9। তাহলে পি এর ধারণ ক্ষমতা কত 6, তাহলে আমাদের লাগবে হচ্ছে কত 5। তাহলে এটা হচ্ছে আমাদের কত ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমি নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়ন হচ্ছে 10, মানে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে কি নিয়ন হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে যে 2 2 4 আর 2p6, তাইলে হয়ে যাচ্ছে আমাদের কত নিয়নের ইলেকট্রন বিন্যাস। এখন যদি আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, ক্লোরিন হচ্ছে কত 17। তাইলে 17 হইলে আমাদের যেটা ধারাবাহিক রুলস সেটা আগে লিখে নিতে হবে, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, এই পর্যন্ত লিখলাম। তাহলে এস অরবিটাল ইলেকট্রন থাকে কত 2টা, এই এস এ থাকবে কত 2টা, পি তে থাকে কত 6। তাহলে এই পর্যন্ত আমাদের কয়টা হয়েছে? 10টা হয়েছে। তারপরে এস এ থাকে কত 2, তাহলে টোটাল হইলো 12। তাহলে এই পি তে আমার ধারণ ক্ষমতা, আমাদের আর লাগবে কত 5টা, পি এর ধারণ ক্ষমতা হচ্ছে কত 6টা, তাহলে এখানে 5টা আমি ইজি ভাবে দিয়ে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রে ইজি ভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যাবে না। জাস্ট খালি কি এই সূত্রটা যদি আমি জানি যে আব্বা রুলস অনুসারে, তাহলে আর যেহেতু আমরা জানি যে এস অরবিটালে এই কয়টা থাকে প্রি ডিফাইন, তাহলে সেই হিসাবে আমরা কিন্তু ইজি ভাবে সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে তোমরা একটু রেসপন্স করো। তো আমি এখানে একটু ভুল লিখে ফেলছিলাম আর কি, 3p এর পরে 4s টা হবে, 3p এর পরে 4s হবে।
তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার নাকি? তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করতে দেওয়া যায় তাহলে পারা যাবে তো। আচ্ছা, তাহলে আমরা সাধারণ ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তাহলে এখন আমরা দেখি একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস গুলা, যেগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের রুলস হচ্ছে কি ব্যতিক্রম, সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে কি কপার 29, কপার 29। তাহলে এটার যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে যেটা আমাদের আসে কত, আফগান নিয়ম অনুসারে এই পর্যন্ত আমি রাখলাম। তাহলে এটা হচ্ছে 1 2। তাহলে এস অরবিটালের ধারণ ক্ষমতা 2, তারপরে এই এস অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে কত 2 দিয়ে দিলাম। ইউ অরবিটালের ধারণ ক্ষমতা কত 6 দিয়ে দিলাম। এস অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে কত 2 দিয়ে দিলাম। এই পি অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে কত 6 দিয়ে দিলাম। তাহলে এখন আমি হিসাব করি যে এই পর্যন্ত আমার টোটাল কয়টা হয়েছে। তাহলে 2 2 4 আর 6 10 আর 2 12 আর 6 কত 18 হয়ে গেছে। তাহলে এই এসে থাকে কত 2টা, তাহলে 20। তাহলে ডি এর এখানে আসতেছে কত 9টা। তাহলে আউটবাউ নিয়ম অনুসারে আমার এই পর্যন্ত হওয়ার কথা ছিল যে 4s2 3d9, আউটবাউ নিয়ম অনুসারে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে এইটা না হয়ে হবে হচ্ছে 4s1 3d10 হওয়ার কথা ছিল আমাদের এইটা, কিন্তু আমাদের কোনটা এইটা হচ্ছে। এর কারণ হচ্ছে কি, এইটার ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়, যে আমরা বলতে পারি যে আমরা এখান থেকে কি দেখতেছি যে ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত 10টা, আর এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত 2টা। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয়, কারণ হচ্ছে কি এর সবগুলা অরবিটাল কি থাকে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। এর সবগুলা অরবিটাল কি ইলেকট্রন, এই যে আমরা যে আগে নিয়নের ইলেকট্রন বিন্যাস করছিলাম এখানে দেখতেছি কি এর সবগুলা অরবিটাল কি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে। অর্থাৎ কোন একটা অরবিটালে যদি তার এবারে সম্পূর্ণ মানে অরবিটালটা ফুলফিল অবস্থায় থাকে, তাহলে সে প্রচন্ড পরিমাণে স্থিতিশীল হয়। অর্থাৎ সে মনে করে যে সে হচ্ছে কি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থায় আছে। আবার তার যদি ধারণ ক্ষমতার অর্ধেক পরিমাণ আসে তাও সে মোটামুটি স্থিতিশীল হয় এই অবস্থা। তাইলে এই জন্য ডি এর মাথায় যখন 9টা ইলেকট্রন আছে, সে চিন্তা করে যে আমি যদি কোথাও থেকে একটা ইলেকট্রন নিয়ে আসতে পারি তাহলে আমি কি একটা স্থিতিশীল অবস্থা অর্জন করব। এই জন্য সে এই যে 4s2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসে। তখন এই জন্য আমাদের এইটা না হয়ে হয় হচ্ছে কোনটা এটা। এর কারণ হচ্ছে কত ডি9 এর থেকে হচ্ছে ডি10 কাঠামোটা অনেক স্থিতিশীল এই জন্য। সেম ভাবে ক্রোমিয়াম 24, এটার ক্ষেত্রেও সেম আসবে। এখানে হচ্ছে 4s2 3d4 এইটা হওয়ার কথা থাকছে। সেম ভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রেও আগেরটুকু সেম থাকে, শুধু আমরা এক কথায় বলতে পারি হচ্ছে আর্গন। এখানে হওয়ার কথা থাকে কত 4s2 3d4। তাহলে একটু আগে আমরা যেটা জানলাম যে কোনো একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে মানে অর্ধেক থাকে, ধারণ ক্ষমতার অর্ধেক থাকে, তাও সে মোটামুটি স্থিতিশীল হয়। এই জন্য সে এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসে। এর কারণ হচ্ছে ডি4 থেকে ডি5 অনেক স্থিতিশীল, এই জন্য কি করে সে 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ব্যতিক্রমের মধ্যে এইগুলা যে ব্যতিক্রম আছে এগুলো আমরা একটু চেষ্টা করে দেখবা সবাই। আর হচ্ছে আমাদের যেটা ইলেকট্রন বিন্যাস গুলো মনে রাখতে হবে, 41 থেকে 48 এই মৌলের ইলেকট্রন বিন্যাস গুলা সবাই একটু মনে রাখবা।